এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উম্মে ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনে ক্লিক করুন। শাড়িটাও পরতে পারো না, কুচির জায়গাটা কুচকে আছে কেন? আর আঁচলের কাপড়টা এত কম কেন? কাপড়টা বেশি বড় তো, তাই ঠিকভাবে পরতে পারি। ববি তিক্ততা নিয়ে হাঁটু গেড়ে বসে লিলির কাপড়ের কুচিতে হাত দিতেই লিলি পিছু হটে কপাল কুচকে বলল, ছি ববি, আপনি আমার কাপড়ে হাত দিচ্ছেন কেন? পায়ে তো হাত লাগবে, প্লিজ এটা করবেন না, আমার পায়ে টাচ করবেন না। ববি চোখ লাল করে চোয়াল শক্ত করে বলল, এদিকে এসো বলছি। লিলি জেদ দেখিয়ে একই জায়গায় দাঁড়িয়ে আছে। ববি বসা থেকে উঠে লিলির ডান হাতটা চেপে ধরে দাঁত কিরমির করে বলল, আমার কথা গায়ে লাগে না। লিলি কাতর চোখে ববির দিকে তাকিয়ে বলল, আপনি আমার পায়ে টাচ করবেন না ববি, প্লিজ। স্বামীরা স্ত্রীর পায়ে টাচ করে না। কোন হাদিসে পেয়েছো এই ভ্রান্ত নিয়ম? স্বামীরা ভালোবেসে অফকোর্স ওয়াইফের পায়ে টাচ করতে পারে, আর আমি তো ডিরেক্টলি তোমার পায়ে টাচ করছি না, জাস্ট শাড়িটা ঠিক করে দিচ্ছি। তবু জাস্ট শ্যাট আপ স্টুপিড গার্ল। জায়গা থেকে যদি এক পাও নড়ো তো দেখবে ববি তোমার কতটা ভয়ঙ্কর অবস্থা করে। লিলির হাতটা ছেড়ে ববি খুব নিখুঁতভাবে লিলির কাপড়ের কুচিগুলো উঠিয়ে দিল। লিলি আশ্চর্যিত চোখে ববির দিকে তাকিয়ে বলল, আপনি কুচি উঠাতে পারেন ববি? মাঝে মাঝে আম্মুর কাপড়ের কুচি উঠিয়ে দিতাম। আচমকা ববি বাঁকা হেসে লিলির ডান পায়ের পাতায় দীর্ঘ একটা চুমু এঁকে দিল। লিলি তাড়াহুড়ো করে ববিকে উপেক্ষা করে দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। ববি হু হা করে হেসে বেডে গা এলিয়ে দিল। কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে লিলি ওয়াশরুম থেকে বের হয়ে ববির দিকে না তাকিয়েই রুম থেকে বের হতেই ববি ফট করে চোখ জোড়া খুলে লিলিকে পেছন থেকে ডেকে বলল, চুলটা আঁচড়ে যাও লিলি, একটু সেজে গুজে থাকতে পারো তো নাকি? তোমাকে এই অগোছাল অবস্থায় দেখলে বাড়ির লোকেরা কি ভাববে? মুখটা কালো করে লিলি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ববির প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল, আমার সাজগোজ এত পছন্দ না, নর্মাল থাকতেই আমি বেশি পছন্দ করি। আমি তো তোমাকে আহামরি সাজতে বলিনি, জাস্ট বলেছি চুলটা সেট করে যেতে। ওইটাই, পারবো না। ববি শোয়া থেকে উঠে তেড়ে এসে লিলির মুখোমুখি দাঁড়িয়ে বলল, পারবেটা কি? কি পারবে তুমি? লিলি মাথা নিচু করে বলল, কিচ্ছু পারবো না, আমি এভাবেই কিচেনে যাব। ববি চিরুনিটা হাতে নিতেই লিলি এক ভ্রু উঁচু করে বলল, কি করতে চাইছেন আপনি? বি কোয়াইট, দেখো কি করছি। লিলিকে পেছনের দিকে ঘুরিয়ে ববি লিলির চুলের ভাঁজে চিরুনি ডুবিয়ে দিল। লিলি মুখে হাত দিয়ে অতি আশ্চর্যিত হয়ে বলল, ববি, আপনি আমার চুল আঁচড়ে দিচ্ছেন? হ্যাঁ দিচ্ছি, সো হোয়াট? আপনি পারবেন খোপা করে দিতে? ট্রাই তো করতেই পারি। লিলি মুখ চেপে হাসল। ববি চুলটা ভালো করে আঁচড়ে অনেক চেষ্টার পরও ঘুরিয়ে পেঁচিয়ে খোপাটা বাঁধতে পারছে না। কপাল কুঁচকে ববি চোখে মুখে তুখর বিরক্তি নিয়ে চেষ্টা করেই চলেছে। লিলি একধানে ববির প্রতিবিম্বের দিকে তাকিয়ে আছে। আনমনে লিলির চোখের কোণে এক ফোঁটা জল জমে এলো। ববির এত কেয়ার, পজিটিভনেস, ভালোবাসা, ভালো রাখা সমস্তটা লিলির কাছে নীলচে কোনো স্বপ্নের মতো মনে হচ্ছে। গলা ছেড়ে তার গান গাইতে ইচ্ছে করছে। ববি রীতিমতো ডেসপারেট হয়ে উঠেছে। কিছুতেই খোপাটা বাঁধতে পারছে না। বারবার চুলগুলো খোপা থেকে খসে পড়ছে। চোখের কোণে জমে থাকা জলটা মুছে লিলি মৃদু হেসে ববির হাত থেকে চিরুনিটা কেড়ে নিয়ে চুলটা আবারও আঁচড়ে চুলটা গুটিয়ে খোপা করে ববির দিকে তাকিয়ে বলল, এসব আপনার দ্বারা হবে না, বুঝেছেন? ববি অন্য পাশ ফিরে বলল, একদিন ঠিক হবে, ওকে? আজ পারেনি তো কি হয়েছে, ফিউচারে ঠিক পারবো।
লিলি আচমকা ববির নাক টেনে বলল, ওকে, দেখা যাবে। ববি মোহনীয় দৃষ্টিতে লিলির দিকে তাকিয়ে আচমকা লিলির ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। সমস্ত শরীর জুড়ে লিলির অদ্ভুত শিহরণের সৃষ্টি হলো। বুকটা ধুকপুক করে কাঁপতে আরম্ভ করলো। ঘটনার আকস্মিকতায় লিলি পরম আবেশে চোখজোড়া বুঝে নিল। নিজেকে সংযত করতে না পেরে ববি হঠাৎই লিলির কোমর আঁকড়ে ধরে লিলিকে তার শরীরের সাথে অ্যাডজাস্ট করে নিল। লিলি চোখজোড়া প্রকাণ্ড করে ববির দিকে তাকাতেই ববি লিলির ঠোঁট আঁকড়ে ধরল। লিলি হাজার ঠেলেও ববিকে ছাড়াতে পারছে না। অস্বস্তিতে লিলির পুরো শরীর কাঁপছে। ঠোঁট নেড়ে সে কথাও বলতে পারছে না। তার অস্বস্তিতার কথা ববিকে বলতে পারছে না। উত্তেজনায় ববি ক্রমশ তীব্রভাবে লিলিকে আঁকড়ে ধরছে। শেষ পর্যন্ত ববি শক্তির সাথে না পেরে লিলির চোখের জল ছেড়ে কান্না জুড়ে দিল। লিলির হেঁচকি তোলার কান্নার আওয়াজে ববির ঘোর কাটল। তড়িঘড়ি করে ববি লিলিকে ছেড়ে অপরাধবোধ নিয়ে লিলির দিকে তাকালো। লিলি মাথা নিচু করে চোখের জল ছাড়ছে। ববি লিলির চোখের জল মুছে দিয়ে অনুতপ্ত স্বরে লিলির দিকে ঝুঁকে বলল, আই এম সরি লিলি, সো সরি। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি হঠাৎ এই ভুলটা হয়ে যাবে। ববিকে ছেড়ে লিলি দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। ববি কপাল চাপড়াতে চাপড়াতে বেডের উপরে চিত হয়ে শুয়ে বিড়বিড় করে বলল, ধ্যাত, জোকের বসে কি করে বসলাম আমি। এই গম্বাট মেয়েটা তো আমাকে এখন ভুল বুঝবে, হয়তো আমার থেকে দূরে দূরে থাকবে। উফ, কেন যে আমি নিজেকে একটু কন্ট্রোল করতে পারলাম না। লিলি কিচেনে জিনি আহমেদের সাথে হাতে হাত লাগিয়ে ব্রেকফাস্ট তৈরি করছে। লিলি পরোটা বেলে দিচ্ছে আর জিনি আহমেদ তেলে ভাজছে। লিলির বিষণ্ণ মন দেখে জিনি আহমেদ কৌতূহলী হয়ে বললেন, কি হয়েছে লিলি, তোমার মন খারাপ? লিলি জোরপূর্বক হেসে বলল, না মামুনি। জিনি আহমেদ দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আমি জানি তোমার মন খারাপ, সকালের বিষয়টা নিয়ে এখনো মন খারাপ করে আছো। না মামুনি, সকালের বিষয়টা তো আমি অনেক আগেই ভুলে গেছি। আপনি ভুল বুঝছেন, আমার মন ভালোই আছে। জিনি আহমেদ হঠাৎই সিরিয়াস হয়ে লিলির দিকে তাকিয়ে বললেন, তোমাকে একটা কথা বলি লিলি, সাংসারিক সব বিষয় ববিকে জানাতে যেও না। সংসারে অনেক খুঁটিনাটি ব্যাপার আছে যা নিজের মধ্যে রেখেই সংসারের শান্তি বজায় রাখতে হয়। কোনো ঝামেলা ছাড়া এই সংসারকে আগলে রাখতে হয়। চরের ব্যাপারটা আমি ববিকে বলতে চাইনি মামুনি। ববি জোর করাতে আমি মুখ খুলতে বাধ্য হয়েছি। ঠিক আছে, কিন্তু পরবর্তীতে এসব বিষয় নিয়ে একটু সতর্ক থাকবে। জানোই তো ববি অনেক রাগী। তোমার মুখ থেকে বেফাস কোনো কথা বের হয়ে গেলেই ববি ক্ষুব্ধ হয়ে কি না কি করে বসবে। তখন বাঁধবে আরেক অশান্তি। বাড়ির লোকরা তোমাদের উপর এমনিতেই খুব ক্ষিপ্ত হয়ে আছে, আর একটু লেশ পেলেই বাড়াবাড়ি কিছু হয়ে যাবে। সাংসারিক এই বিষয়গুলো তোমাকে বুঝে চলতে হবে। লিলি ম্লান হেসে বলল, ঠিক আছে মামুনি, নেক্সট টাইম আমি যথেষ্ট সতর্ক থাকব। আপনি অহেতুক চিন্তা করবেন না। জিনি আহমেদ মলিন হাসলেন। ব্রেকফাস্ট তৈরি করে লিলি এবং জিনি আহমেদ ডাইনিং টেবিলে ব্রেকফাস্ট সার্ভ করে দিলেন। একে একে সবাইকে জিনি আহমেদ ডাইনিং টেবিলে ডেকে দিলেন। তন্মধ্যে ববি মিসিং। রুমের দরজা আটকানো বলে লিলি এখনও রুমে যায়নি। খায়রুল আহমেদ, সাহেরা খাতুন, হেমা খরতর দৃষ্টিতে লিলির দিকে তাকিয়ে ডাইনিং টেবিলে বসলেন। লিলি মাথা নিচু করে জিনি আহমেদের পাশে দাঁড়িয়ে আছে। চোখ তুলে সবার দিকে তাকাতে কুণ্ঠাবোধ করছে। হেমা অমলেট মুখে দিয়ে জিনি আহমেদের দিকে তাকিয়ে রুড়ো স্বরে বলল, মামুনি, ওই মেয়েটাকে এখান থেকে যেতে বলো। আমি বাড়ি থেকে বের হওয়ার পরই যেন মেয়েটা এখানে আসে। জিনি আহমেদ উঁচু আওয়াজে বললেন, হেমা, তোমার ব্যবহার সংযত করো। মেয়ে মেয়ে করে তুমি কাকে সম্বোধন করছো? মেয়েটা তোমার ছোট ভাইয়ের বউ হয়। নাম আছে ওর, নাম ধরে ডাকবে। মামুনি প্লিজ, তুমি অন্তত এই মেয়ের হয়ে কথা বলতে এসো না। ববির মতো তুমি ওই মেয়েটার সাফাই দিও না। জিনি আহমেদ রাগে স্বরে কিছু বলার পূর্বেই
লিলি জিনি আহমেদকে থামিয়ে হেমার দিকে তাকিয়ে ছোট আওয়াজে বলল, আপু, আপনি শান্ত হন। আমি চলে যাচ্ছি এখান থেকে। দয়া করে আপনি শান্ত হয়ে খাবারটা শেষ করুন। এই, তুমি কাকে আপু ডাকছো? কাকে আপু ডাকছো? আপনি আমার হাজবেন্ডের বড় আপু হন, সম্পর্কে আপনিও আমার আপু। হেমা চেঁচিয়ে কিছু বলার পূর্বেই খায়রুল আহমেদ হেমাকে থামিয়ে বললেন, হেমা প্লিজ চুপ করো। মেয়েটার সাথে এত কথা বাড়ানোর কি আছে? কে হয় মেয়েটা আমাদের? জাস্ট নাথিং। লিলি মাথা নিচু করে রুমে চলে এলো। চোখের কোণে জমে থাকা জলগুলো মুছে লিলি বেডে নীরবে ঘুমিয়ে থাকা ববির দিকে তাকালো। ববির পাশে চুপ করে বসে লিলি আনমনেই ববির চুলে হাত বুলিয়ে নিষ্পলক দৃষ্টিতে ববির দিকে তাকালো। লিলির হাতে স্পর্শ পেয়ে ববি চোখ খুলে তাকালো। পিটপিট চোখে ববি লিলিকে দেখা মাত্রই লিলিকে হ্যাঁচকা টান দিয়ে তার বুকের সাথে মিশিয়ে ঘুম জড়ানো স্বরে বলল, সরি বোতল বউ, আই এম এক্সট্রিমলি সরি। লিলি ববির বুকের সাথে মিশে হাসতে করে বলল, সরি কেন? একটু আগে যা হলো তার জন্য আই এম সরি। প্লিজ আমার উপর রাগ করে থেকো না। লিলি প্রসঙ্গ পাল্টে ছোট আওয়াজে বলল, ব্রেকফাস্ট টেবিলে চলুন, সবাই আপনার জন্য ওয়েট করছে। কথা ঘোরাচ্ছ না? না তো। মিথ্যা বলছো। আই নো তুমি রাগ করেছ। করিনি, বললাম তো। শিওর? শিওর। ববি বাঁকা হেসে বলল, তাহলে আর একটু আদর করি? উফ, বললাম তো, ডাইনিং টেবিলে সবাই আপনাকে ডাকছে। ববি লিলির মাথায় চুমু খেয়ে বলল, তুমি খেয়েছো? পরে খাবো। পরে কেন, এখনই চলো। আমার এখন খিদে নেই, আপনি যান, খেয়ে আসুন। ওকে ফাইন, পরে আমরা দুজন একসাথে খেয়ে নেব। ববি হঠাৎই কপাল কুঁচকে লিলির দিকে তাকিয়ে বলল, আই হ্যাভ এ লিটল ডাউট। কি? আজ হঠাৎ তুমি নিজ থেকে আমাকে জড়িয়ে ধরলে কেন? লিলি তাড়াহুড়ো করে ববিকে ছাড়াতেই ববি আরো টাইট করে লিলিকে জড়িয়ে ধরে বলল, প্লিজ মোডটা নষ্ট করো না, যেভাবে আছো সেভাবেই থাকো, খুব শান্তি লাগছে। লিলি নিশ্চুপ হয়ে গেল। ববির বুকে মাথা রেখে দুফোঁটা চোখের জল ছাড়ল। ববি এখনও লিলির মন খারাপের বিষয়টা আঁচ করতে পারেনি, তাই খুব স্বাভাবিকভাবেই লিলিকে বুকে জড়িয়ে রেখেছে। কিছু মুহূর্ত পর ববি আচমকা শয়তানি হাসি দিয়ে বলল, লিলি, তোমার কি একটুও শিহরণ হচ্ছে না? লিলি মুখটা কালো করে বলল, না। সিরিয়াসলি? হুম। কিন্তু আমার তো খুব শিহরণ হচ্ছে। দেখ, ছাড়ুন, বিরক্ত লাগছে আমার। ববি ক্ষুব্ধ হয়ে লিলির থুতনি চেপে ধরে লিলির ঠোঁটে দীর্ঘ একটা চুমু খেয়ে বলল, রোমান্সের রও তো জানো না, কম্পার্ট একটা। লিলির থুতনিটা ছেড়ে ববির শোয়া থেকে উঠতে নিলেই পেছন থেকে লিলি তীক্ষ্ণ স্বরে ববিকে ডেকে বলল, আপনি তো খুব রোম্যান্স জানেন, তাই না? তাহলে একেবারেই আমাকে কেন নিজের করে নিচ্ছেন না? কেন জোর করছেন না? জোর খাটিয়ে কেন আপনার অধিকার আদায় করে নিচ্ছেন না? কোথায় এত সংশয় আপনার? ববি পিছু ফিরে তেড়ে এসে লিলির দিকে তাকিয়ে বলল, সময় হলে ঠিক নেব। জোর করে আমি তোমাকে নিজের করতে চাই না, স্বইচ্ছাই তুমি আমার কাছে ধরা দেবে, আর আমি সেই দিনটার অপেক্ষায় থাকব। নিজের রাগ কন্ট্রোল করে ববি লিলির হাত ধরে ড্রয়িং রুমে চলে এলো। হেমা রেডি হয়ে শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে সদর দরজা পার হচ্ছে। ববি এবং লিলিকে দেখা মাত্রই হেমা বেশ রাগান্বিত হয়ে হন্তদন্ত হয়ে বাড়ি থেকে প্রস্থান নিল। ববি অনেক ডেকেও হেমাকে থামাতে পারল না। ববির কোনো কথাই হেমা শুনল না। সাহেরা খাতুন সদর দরজাটা লাগিয়ে আর চোখে ববির দিকে তাকিয়ে বললেন, ডেকে লাভ নেই, ওকে ব্রেকফাস্টটা করে নে তোর বউকে নিয়ে, 11টা বাজছে। ববি কিছু বলার পূর্বেই লিলি ম্লান হেসে সাহেরা খাতুনকে বলল, আম্মু, আপনি খেয়েছেন?
সাহেরা খাতুন শান্ত চোখে একবার লিলির দিকে তাকিয়ে তাড়াহুড়ো করে চোখ নামিয়ে নিজের রুমের দিকে এগোচ্ছেন আর ছোট আওয়াজে বলছেন, খেয়েছি। লিলি মৃদু হেসে সাহেরা খাতুনের যাওয়ার পথে তাকিয়ে আছে। ববি ফিসফিসিয়ে লিলির কানে বলল, থ্যাঙ্কস লিলি। জিনি আহমেদ সহ লিলি এবং ববি সকালের ব্রেকফাস্ট করে নিল। জিনি আহমেদের সাথে হাতে হাত লাগিয়ে লিলি দুপুরের রান্নার জোগাড় করতে ব্যস্ত হয়ে পড়ল। মাঝখানে কেটে গেল দীর্ঘ 25 দিন। লিলি একটু একটু করে ববির কাছাকাছি আসছে, সব কিছুতে ববির খুব খেয়াল রাখছে। ববির কখন কি লাগবে সব দিকে যথেষ্ট নজর লিলির। এখন তো রোজ রাতে ববিকে আষ্টিপৃষ্টে জড়িয়ে না ধরলে একদম ঘুমাতে পারে না। সারা রাত সাপের মতো পেঁচিয়ে রাখে ববিকে। ববিও লিলিকে বুকের মাঝে একান্ত করে মিশিয়ে রাখে। সারাদিনে ববির সমস্ত ক্লান্তি, হতাশা, দুঃখ, গ্লানি, যন্ত্রণা লিলির আলতো হাতের একটুখানি ছোঁয়াতেই নিমেষেই মিয়ে যায়। খায়রুল আহমেদের অগোচরে ববি এই 25 দিন ধরে নিজের সাধ্যমতো চেষ্টা করছে ভালো একটা জব খোঁজার। অলরেডি 3টে অফিসে জব ইন্টারভিউ দিয়ে এসেছে ববি, বাট এখনও কোনো ফিডব্যাক আসেনি। সারাদিন বিভিন্ন অফিসে ঘুরে ঘুরে ববি বিকালে 2টো টিউশন প্লাস একটা কোচিং সেন্টারে গাইড করছে। বাড়ি ফিরতে রাত 9টা-10টা তো বাজেই। মান্থলি মাত্র 9,000 টাকা ববির হাতে আসে। এই টাকা দিয়ে ববি তার জব ইন্টারভিউয়ের কয়েকটা বই প্লাস লিলির কিছু ইন্টারমিডিয়েট বই, লিলির আনুষঙ্গিক খরচ, এমনকি লিলির জন্য টুকটাক কিছু শপিং করার বাজেট করে রেখেছে। বিয়ের পর থেকে এই পর্যন্ত ববি লিলিকে এক সেট ভালো ড্রেসও গিফট করতে পারেনি, যা ববিকে প্রচণ্ড রকমভাবে ভাবায়। সারাদিনের ধকল শেষে রাতে যখন ববি ক্লান্ত শ্রান্ত হয়ে বাড়ি ফিরে লিলির মায়াবী মুখটার দিকে এক পলক তাকালেই ববি তার সব ক্লান্তি ভুলে যায়, সমস্ত পরিশ্রম ভুলে যায়, পরম আবেশে এক মুগ্ধতার জগতে হারিয়ে যায়, যে জগতের চারিদিকে শুধু লিলির মায়াবী মুখের মুগ্ধতা ছড়িয়ে থাকে। লিলি এই 25 দিনে সাহেরা খাতুনের মনে কিছুটা হলেও জায়গা করতে পেরেছে। ববি সকালে বাড়ি থেকে বের হলে লিলি সাহেরা খাতুনের রুমে চলে যায়। সারাক্ষণ সাহেরা খাতুনের আশেপাশে থাকে। সাহেরা খাতুন কথা বলতে না চাইলেও জোর করে সাহেরা খাতুনের সাথে খুঁটিয়ে খুঁটিয়ে কথা বলে। হাজার বকুনি খেয়েও সাহেরা খাতুনের পাশ থেকে একদণ্ড নড়তে কুণ্ঠাবোধ করে, এক প্রকার জেদ ধরে বসে থাকে। সাহেরা খাতুন তুকার বিরক্তি নিয়ে লিলির দিকে কটমট চোখে তাকালেই বিনিময়ে লিলি মুখটা ছোট করে ফ্যালফ্যাল চোখে সাহেরা খাতুনের দিকে তাকায়। বাধ্য হয়ে সাহেরা খাতুন নিজেই নরম হয়ে যান, শান্ত চোখে লিলির দিকে তাকান। আর তখনই লিলি হোহা করে হেসে সাহেরা খাতুনকে চাপটে ধরে। সকাল 9টা। সবাই সকালের ব্রেকফাস্ট সেরে নিজেদের রুমে চলে এলো। ববি ফর্মাল ড্রেসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ননস্টপ মুখে কী সব বিড়বিড় করছে আর খুব ব্যতিব্যস্ত হয়ে শার্টের হাতা ফোল্ড করছে। লিলি ধোয়া ওঠা কফি হাতে নিয়ে হুড়মুড়িয়ে রুমে ঢোকে। ববির পাশে দাঁড়িয়ে এক নিঃশ্বাসে বলল, ববি, কফি আজ কিন্তু খেয়ে যাবেন। ববি ভ্রুযুগল উঁচু করে লিলির প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল, ব্ল্যাক কফি। লিলি মিষ্টি হেসে বলল, ইয়া। সিরিয়াসলি লিলি, তুমি ব্ল্যাক কফিও বানাতে শিখে গিয়েছো? এ আবার কঠিন কি? মামুনি একবার দেখিয়ে দিয়েছেন, এরপর থেকে আমি নিজেই করছি। জানেন, খুব টেস্ট হয় আমার হাতের এই কফিটা। মামুকে তো রোজ সন্ধ্যায় আমি কফিটা করে দিই। অবশ্য আমি কখনো মামুর সামনে যাইনি, মামুনির হাত দিয়েই পাঠাই। ভুলেও মানুষের সামনে যেও না, তোমাকে দেখলেই ফায়ার হয়ে যাবে। তাই তো যাই না, ফায়ার ব্রিগেড ছাড়া এই আগুন নেভানো যাবে না। ববি লিলির মাথায় গাঁটটা মেরে ভাবলেশীনভাবে বলল, খুব পেকে গেছো না? লিলি কপাল কুঁচকে মিনমিনিয়ে বলল, বাড়ি থেকে বের হওয়ার সময়ও আমাকে গাড্ডা মেরে যাবেন? ববি বিরক্তি নিয়ে কপাল কুঁচকে বলল, উফ, যাও তো সামনে থেকে, তোমার জন্য আমার কনসেন্ট্রেট ব্রেক হচ্ছে।
লিলি কোমরে হাত দিয়ে ঝগড়ুটে ভাব নিয়ে বলল। এই, আমি আবার কি করলাম? ববি এবার লিলির প্রতিবিম্বের থেকে চোখ সরিয়ে সরাসরি লিলির দিকে তাকিয়ে বলল। উফ, পড়ছিলাম তো আমি, মাঝখান থেকে ডিস্টার্ব করলে কেন? কফিটা আনতে কে বলেছিল? আমি চেয়েছিলাম কফি? লিলি কোমর থেকে হাত সরিয়ে বলল। কেউ বলেনি, আপনিও চাননি, আমি নিজে থেকেই কফিটা এনেছি। কাইন্ডলি কফিটা খেয়ে নিন, এরপর আপনি সারাক্ষণ পড়ুন। আই জাস্ট ডোন্ট কেয়ার। 10টা ইন্টারভিউ, ওকে? এখন আর বাইরে চোখ বুলানোরও সময় নেই। ববি বেডের ওপর থেকে ফাইল হাতে নিয়ে রুম থেকে বের হচ্ছে, আর পেছন থেকে লিলিকে ডেকে বলছে। কফিটা তুমি খেয়ে নিও, আর শোনো, রাতে ফিরে এসে যেন দেখি সবগুলো ম্যাথ কমপ্লিট করে রেখেছো, কোনো ভুল ত্রুটি ছাড়াই, ওকে? কফিটা না খেয়েই চলে যাচ্ছেন? ববি হঠাৎই থেমে পিছু ফিরে মৌন হেসে লিলির দিকে তাকিয়ে বলল। রাতে দুজন একসাথে ছাদে বসে কফি খাবো, ব্ল্যাক কফি, ওকে? লিলি মুচকি হেসে খুব ব্যতিব্যস্ত হয়ে ববিকে ডেকে বলল। ওকে ববি, আর শুনুন, অল দ্য বেস্ট। ববি হঠাৎই পিছু ঘুরে লিলির দিকে এগিয়ে এসে লিলির হাত থেকে কফির মগটা টেবিলের ওপরে রেখে লিলির সমস্ত চোখে মুখে চুমু খেয়ে বাঁকা হেসে লিলির ঠোঁটে দীর্ঘ একটা চুমু খেয়ে বলল। থ্যাঙ্কস। লিলি এক ধ্যানে ববির চোখের দিকে তাকিয়ে বলল। কেন? ববি লিলির নাক টেনে বলল। এই যে উইশ করার জন্য, এর আগে তো কখনো উইশ করোনি, তবে আজ করলে। আজকের ইন্টারভিউটা হয়তো খুব স্পেশালি হবে লিলি। লিলি মৌন হাসল। ববি শেষবারের মতো লিলির ঘাড়ে দীর্ঘ একটা চুমু খেয়ে শান্ত স্বরে লিলির দিকে তাকিয়ে বলল। টেক কেয়ার ইয়োর সেলফ, বাই। লিলি ব্যতিব্যস্ত স্বরে বলল। আম্মুর প্রেশারের ওষুধ শেষ ববি, আসার সময় ক্যামলোশার্ট 10 mg ওষুধের একটা পাতা নিয়ে আসবেন। আজ তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না লিলি, খুব আদর করতে ইচ্ছে করছে। কতটা ম্যাচুইট হয়ে গিয়েছো তুমি, খুব প্রেম প্রেম পাচ্ছে তোমাকে দেখে। দেখ, আপনি জানতো রাতে ফিরেও প্রেম করা যাবে। ঘড়িতে দেখুন, অলরেডি 9:15 বাজছে, লেট হয়ে যাচ্ছে তো। ববি খুব ব্যতিব্যস্ত হয়ে প্রস্থান নিল। সাহেরা খাতুনের থেকে বিদায় নিয়ে আল্লাহর নাম করে ববি বাড়ি থেকে বের হলো। লিলি মুখটা ভার করে কফি হাতে নিয়ে কিচেন রুমের দিকে অগ্রসর হচ্ছে আর বলছে। হ্যাঁ, কত কষ্ট করে কফিটা বানালাম, আর উনি না খেয়েই চলে গেলেন। তন্মধ্যে সাহেরা খাতুন পেছন থেকে খানিক ইতস্তত করে লিলিকে ডেকে বললেন। লিলি, শুনছো? লিলি প্রবল উচ্ছ্বাসে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে পিছু ফিরে দৌড়ে সাহেরা খাতুনের সম্মুখে দাঁড়িয়ে উত্তেজিত স্বরে বলল। আম্মু, আপনি আমার নাম ধরে ডেকেছেন? সাহেরা খাতুন এইদিকে সেই দিকে তাকিয়ে আমতা করে বললেন। ডেকেছি তো, কি হয়েছে? লিলি হালকা হেসে বলল। কিছু হয়নি আম্মু, বলুন না কেন ডেকেছেন, কিছু লাগবে? সাহেরা খাতুন কপাল ঘষে মুখটা কালো করে বললেন। আসলে আমার মাথাটা একটু ধরেছে লিলি, 1 কাপ ব্ল্যাক কফি হলে খুব ভালো হয়। লিলি বেশ উদ্বিগ্ন হয়ে বলল। আমি আপনার কপালটা মেসেজ করে দিই আম্মু, হয়তো একটু স্বস্তি পাবেন। নো, এত কিছু করতে হবে না, জাস্ট 1 কাপ ব্ল্যাক কফি হলেই হবে। লিলি মুখে গম্ভীর ভাব ফুটিয়ে বলল। অ্যাকচুয়ালি আম্মু, এই যে আমার হাতে কফিটা দেখছেন, ওটা আমি আপনার ছেলের জন্য বানিয়েছিলাম, কিন্তু তাড়াহুড়ায় উনি কফিটা খেয়ে যাননি। আমি যদি কফিটা আপনাকে গরম করে দিই, আপনি খাবেন? রাগ করবেন না তো? সাহেরা খাতুন লিলির দিকে না তাকিয়ে এইদিকে সেই দিকে তাকিয়ে ইতস্তত বোধ করে বললেন। রাগ করবো কেন? কফিটা গরম করে আনো, আমি খাবো। লিলি শুকনো মুখে বলল। আম্মু, আপনি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলুন না, কেন এদিক সেদিক তাকাচ্ছেন? আমি তো আপনার সামনে। শুনো, আমি তোমার চোখের দিকে তাকিয়ে কোনো কথা বলতে পারবো না, এদিক সেদিক তাকিয়েই কথা বলবো। তোমার দিকে তাকাতে আমার মোটেও ইচ্ছা হয় না। আমার কিন্তু মন খারাপ হচ্ছে আম্মু।
সাহেরা খাতুন তীব্র রেগে বললেন, তোমার মন খারাপ হলে আমার কিছু করার নেই। কফিটা ফটাফট গরম করে আমার রুমে নিয়ে এসো। লিলি ম্লান স্বরে বলল, ওকে আম্মু, আপনি রুমে যান, আমি গরম করে আনছি। সাহেরা খাতুন প্রস্থান নিলেন। লিলিও কফিটা নিয়ে কিচেন রুমে প্রবেশ করলো। কিছুক্ষণের মধ্যে কফিটা গরম করে লিলি সাহেরা খাতুনের রুমে প্রবেশ করলো। সাহেরা খাতুন ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছিলেন। লিলি রুমে প্রবেশ করে কফিটা টেবিলের উপরে রেখে এক ছুটে সাহেরা খাতুনের হাত থেকে চিরুনিটা মেরে কেড়ে নিয়ে সাহেরা খাতুনের চুলের মাঝে চিরুনিটা ডুবিয়ে দিয়ে মৃদু হেসে বলল, আমি আপনার চুলটা বেঁধে দিচ্ছি আম্মু, আমি না খুব সুন্দর খোপা বাঁধতে পারি। সাহেরা খাতুন খরতর চোখে লিলির প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল, তোমার সাহস হলো কি করে আমার চুলে হাত দেওয়ার? আপনি তো আমার আম্মু, আম্মুর চুলে হাত দিতে আবার কিসের পারমিশন? আপনি চুপ করে বসুন তো, আমি সুন্দর করে খোপার বেঁধে দিচ্ছি, প্রয়োজনে তেল লাগিয়ে দিচ্ছি। সাহেরা খাতুন লিলির হাত থেকে চিরুনিটা কেড়ে নেওয়ার চেষ্টা করছে আর বলছে, দেখি ছাড়ো, আমার খোপা আমি বাঁধতে পারি, চুলেও তেল লাগাতে পারি। আমার সময় হলে আমি চুলে তেল লাগাবো। লিলি বিরক্তি নিয়ে সাহেরা খাতুনকে থামিয়ে বলল, ওফ আম্মু, এত ছটফট করছেন কেন? আমি বলছি তো আমি চুলটা বেঁধে দিচ্ছি, শান্ত হয়ে বসুন আপনি। সাহেরা খাতুন প্রখর রেগে কপাল কুঁচকে তাকিয়ে আছে। লিলি সাহেরা খাতুনের রাগী প্রতিবিম্বের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আপনাকে রাখলে না হুবহু আপনার ছেলের মতো দেখায়, এত মিল কেন আপনাদের? সাহেরা খাতুন চোখ মুখ কুঁচকে বললেন, আমার ছেলে আমার মতো হবে না তো কার মতো হবে? লিলি ভাবুক ভাব নিয়ে বলল, তাই তো, আপনার ছেলে তো আপনার মতোই হবে। তবে আম্মু, আপনার থেকে না আপনার ছেলেটা খুব বেশি রাগী, যাকে বলে মহারাগী। কথায় কথায় আমার গায়ে হাত তুলে, জানেন, সব সময় মেজাজ দেখায়। আপনি তো একটু পারেন আমার হয়ে আপনার ছেলেকে একটু বকে দিতে। তোমার জন্য আমি আমার ছেলেকে বকতে যাব কেন শুনি? কি হও তুমি আমার? কি আবার, আমি আপনার মেয়ে হই। আপনার দুটো মেয়ে, বুঝেছেন? এই লিলিও আপনার আরেকটা মেয়ে। আপনার এই মেয়েটা আপনাকে খুব ভালোবাসে আম্মু, মন থেকে খুব শ্রদ্ধা করে। আপনার রেগে যাওয়াকে, বকুনি দেওয়া আপনার লুকায়িত ভালোবাসার একটা অংশ হিসেবে দেখে। আপনার এই মেয়েটা জানে আম্মু, আপনি ভালোবেসেই আপনার মেয়ের ওপর রাগ দেখান। সাহেরা খাতুন থতমত খেয়ে খানিক ইতস্তত বোধ করে বললেন, মোটেও না, আমি তোমাকে একটুও ভালোবাসি না। তাছাড়া আমার একটাই মেয়ে, তুমি আমার মেয়ে হওয়ার যোগ্য নও। লিলি ম্লান হেসে বলল, এখন হয়তো আপনি আমাকে মেয়ে হিসেবে মানছেন না, ভালোবাসছেন না, সহ্য করতে পারছেন না। তবে একটা সময় আসবে আম্মু, আপনি অবশ্যই আপনার এই মেয়েটাকে ভালোবাসবেন, চোখে চোখে হারাবেন, মেয়ে হিসেবেও খুব শীঘ্রই মেনে নেবেন। সাহেরা খাতুন হেও স্বরে বললেন, মানতে তো হবেই। তুমি যা জাদু জানো, জাদু করেই তো আমার ছেলেটাকে ফাঁসিয়েছো, পোষ মানিয়েছো, জবরদস্তি করে বিয়ে করেছো, আমার মেয়ের সংসারে আগুন লাগিয়েছো। তুমি সব পারো, সব। তোমার মতো মেয়ের দ্বারা সব সম্ভব। তোমাকে না আমার জাস্ট অসহ্য লাগছে। প্লিজ তুমি আমার চোখের সামনে থেকে বিদায় হও। লিলি হাসি মুখে সাহেরা খাতুনের সমস্ত অপমান সহ্য করে নমনীয় স্বরে বলল, আপনি আমাকে যাই বলে অপমান করুন না কেন আম্মু, আমি কিছুতেই আপনার দেখানো অপমানে মোটেও মন খারাপ করব না, কষ্ট পাবো না, আপনার চোখের আড়ালও হব না। আমি জানি আপনি মন থেকে একটা কথাও বলছেন না আম্মু, যা বলছেন মনে পুষিয়ে রাখা রাগ থেকে বলছেন। গ্রামে থাকতে আম্মু সবসময় বলতো, মারা বেশি দিন তাদের সন্তানেদের সাথে রেগে থাকতে পারে না। এবার সন্তান যত বড়ই অন্যায় করুক না কেন, মা ঠিক ছুটে যাবে। মারা হলো পৃথিবীর সবচেয়ে বেহায়া প্রাণী। তদ্রূপ আপনিও আমার সাথে বেশি দিন রাগ করে থাকতে পারবেন না আম্মু, ঠিক আমাকে বুকে আগলে নেবেন, আমার মায়ের মতন আমাকে ভালোবাসবেন। চোখের কোণে এক ফোঁটা জল নিয়ে লিলি হাসি মুখে সাহেরা খাতুনের চুলে খোপার বদলে বেনুনি গেঁথে দিচ্ছে। সাহেরা খাতুন মায়া ভরা চোখে লিলির প্রতিবিম্বের দিকে তাকিয়ে আছে আর মনে মনে বিড়বিড়িয়ে বলছে, মিথ্যা বললে ভুল হবে লিলি।
আমি এই কয়েকদিনে কিছুটা হলেও তোমার মায়ায় পড়ে গেছি। তোমার সেবা যত্ন, ভালোবাসায়, নম্রতায়, সংবেদনশীলতায়, সমঝোতায়, বিনয়িতায় মুগ্ধ হয়ে গেছে। হাসি মুখে সব যন্ত্রণা সহ্য করার ক্ষমতা তোমার মধ্যে ভরপুর। আমি একটু একটু করে বুঝতে শিখেছি আমার ছেলে এমনি এমনি তোমার ভালোবাসায় মজেনি। তোমার এত সব গুণ দেখেই তোমাকে ভালোবেসেছে। তোমার আম্মু একদিন ঠিক বলতো লিলি, মারা হলো পৃথিবীর সবচেয়ে বেহায়া প্রাণী। চোখে টলমলো জল নিয়ে সাহেরা খাতুন আবারও বললেন, হেমা আমাকে যতই বলুক না কেন, তোমার থেকে দূরে থাকতে, তোমার সাথে খারাপ আচরণ করতে, অপমান অপদস্থ করতে কেন জানি না আমি পারি না। তোমার থেকে দূরে থাকতে, খারাপ আচরণ করতে, অহেতুক অপমান করতে, তার মানে আমিও বেহায়া লিলি? লিলি বেনুনিকেতে একদম মাসুম বাচ্চাদের মতো মুখ করে শুকনো ঢোক গিলে সাহেরা খাতুনের প্রতিবিম্বের দিকে জিভ কেটে তাকিয়ে বলল, আম্মু, আমি না আপনার এত দীর্ঘ লম্বা ঘন কালো চুলগুলোতে বেনুনি গেঁথে দিয়েছি। আপনাকে দেখতে না ঠিক আশা ভোসলের মতো লাগছে। সিরিয়াসলি আম্মু, মনে হচ্ছে দুজনই একই মায়ের পেটের বোন। ইস, কি কিউট লাগছে আপনাকে। আমি হলপ করে বলতে পারি, আমার শ্বশুরাব্বু যদি বেঁচে থাকতেন আপনাকে এই লুকে দেখতো। সত্যি বলছি, ঠিক ঘায়েল হয়ে যেত, আপনাকে রীতিমতো চোখে হারাতো। সাহেরা খাতুন শক্ত দৃষ্টিতে লিলির দিকে তাকাতেই লিলি মুখটা কাচুমাচু করে দৌড়ে রুম থেকে প্রস্থান নিচ্ছে আর এক নিঃশ্বাসে পেছন থেকে চেঁচিয়ে বলছে, সরি আম্মু, তবে সত্যি বলছি বেনুনিতে আপনাকে একদম যুবতী মেয়েদের মতো লাগছে, ঠিক যৌবনকালের আশা ভোসলের মতো। লিলির যাওয়ার পথে তাকিয়ে সাহেরা খাতুন ফিক করে হেসে দিলেন। বেনুনিটা সামনে এনে উনি বিড়বিড় করে বললেন, পাগলি মেয়ে একটা। ববি বেছে বেছে পাগলিটাকে বিয়ে করলো, সারাক্ষণ শুধু আমার পিছনে লেগে থাকে, অযথা আমাকে জ্বালায়। লিলি আবারই হঠাৎ ফিরে এসে দরজার ফাঁক দিয়ে কাঁপা কাঁপা স্বরে সাহেরা খাতুনকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলল, আম্মু, আপনার কফিটা টেবিলের ওপর রাখা আছে, প্লিজ খেয়ে নেবেন। সাহেরা খাতুন খুব রেগে বসা থেকে উঠে দাঁড়াতেই লিলি আবারও এক ছুটে রুমের দরজা থেকে প্রস্থান নিল। রাত 8টা, ববি মাত্র কোচিং সেন্টার থেকে ফিরেছে। লিলি ড্রয়িং রুমের সোফার ওপরে বসে সাহেরা খাতুনের সাথে একদম গা ঘেঁষে বসে টিভি দেখছে। সাহেরা খাতুন বারবার কটমট চোখে লিলির দিকে তাকাচ্ছে, না পারছে কিছু বলতে আর না পারছে কিছু সহ্য করতে। ওনার অবস্থা কিছুটা এইরকম, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। লিলি সাহেরা খাতুনের দিকে পাত্তা না দিয়ে রিমোট দিয়ে কিছুক্ষণ পর পর চ্যানেল চেঞ্জ করছে আর চোখে মুখে বিরক্তি নিয়ে বলছে, ধ্যান, কার্টুন চ্যানেলটা কোথায় খুঁজে পাচ্ছি না কেন? কে নাড়ালো এই চ্যানেলটা? সাহেরা খাতুন রাগী স্বরে বললেন, এই, আমি কার্টুন দেখতে বসিনি এখানে, নিউজ দেখতে বসেছি, 8টার নিউজ দেখতে বসেছি। লিলি সাহেরা খাতুনের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, মামুর সাথে বসে আপনি 10টা নিউজ দেখবেন, এখন আমার সাথে বসে কার্টুন দেখবেন? টম অ্যান্ড জেরি কার্টুন, খুব মজার কার্টুন। টম অ্যান্ড জেরির খুনসুটি দেখলে আপনি হাসতে হাসতে দম ফেটে মরে যাবেন। এভাবেই তো তুমি আমাকে মারতে চাও, আমাকে মারতেই তো তুমি এই বাড়িতে এসেছো। লিলি হঠাৎই সাহেরা খাতুনের গাল টেনে আহ্লাদি স্বরে বলল, না গো মা, আমি তোমায় মারতে আসিনি, তোমার মেয়ে হতে এসেছি। সাহেরা খাতুন বেকুব হয়ে লিলির দিকে তাকিয়ে আছে। পাশের সোফায় জিনি আহমেদ সবটা প্রদর্শন করছেন আর মিটিমিটি হাসছেন। কলিং বেলে চাপ পড়তেই লিলি রিমোটটা সাহেরা খাতুনের হাতে ধরিয়ে দাঁতের 32 পাটি দেখিয়ে বলল, আপনার ছেলে এসেছে আম্মু, দাঁড়ান আমি দরজাটা খুলে আসছি। সাহেরা খাতুন চোয়াল শক্ত করে লিলির যাওয়ার পথে তাকিয়ে তেজি স্বরে বললেন, ববি এই কাকে বিয়ে করে এনেছে? শাশুড়ির সাথে কিভাবে আচরণ করতে হয় তাও জানে না, রীতিমতো ফ্রেন্ডের মতো আচরণ করছে আমার সাথে। জিনি আহমেদ হো হা করে হেসে বললেন, ঠিকই তো আছে সাহেরা, বউ হও তো এমন বউই হও যে শাশুড়ি মার সাথে ফ্রেন্ডলি আচরণ করবে, সর্বক্ষণ হাসি খুশি হই হুল্লোড়ে থাকবে। ওইদিকে লিলি মাথায় একটা বড় ঘোমটা টেনে খুব নম্রভাবে সদর দরজাটা খুলে দিতেই ববি ক্লান্ত মাখা চোখে লিলির দিকে তাকালো।
লিলি অপার সম্ভাবনা নিয়ে ববির দিকে তাকিয়ে বলল, ইন্টারভিউ কেমন হয়েছে? মেয়ে আসার শরীর নিয়ে ববি মলিন স্বরে বলল। মোটামুটি। বিষণ্ণ মন নিয়ে ববি লিলিকে ক্রস করে ড্রয়িং রুমে পা বাড়াতেই সাহেরা খাতুন তেড়ে এসে ববির সম্মুখে দাঁড়িয়ে বললেন, এই তোর বউকে তুই সামলা, ওকে বলে দিবি আমার ধারে কাছেও না ঘেঁষতে। সারাক্ষণ আমাকে জ্বালিয়ে মারে এই মেয়ে। চুলে কী সব বেনুনি গেঁথে দেয়, ইয়ার কি দুষ্টামি করে, শুধু তাই নয় আমাকে কার্টুন দেখতেও বলে। পড়ালেখা তো একদমই করে না এই মেয়ে, সারাক্ষণ পুরো বাড়িতে টই টই করে ঘুরে বেড়ায় আর বড়দের সাথে বেয়াদবি করবে। ববি রাগান্বিত চোখে মাথা নিচু করে মাসুম বাচ্চার মতো দাঁড়িয়ে থাকা লিলির দিকে তাকিয়ে বলল, আম্মু এসব কী বলছে লিলি? তুমি পড়াশোনা না করে সারাক্ষণ আম্মুকে জ্বালাও, দুষ্টুমি করো, বেয়াদবি করো। লিলি মুখটা কাচুমাচু করে কাপা কাপা চোখে ববির দিকে তাকিয়ে বলল, শুধু আজই পড়তে বসিনি ববি, রোজই কিন্তু আমি পড়তে বসি। আপনার সমস্ত পড়া কমপ্লিট করে রাখি। তবে এটা ঠিক, আমি আম্মুকে জ্বালাই, দুষ্টুমি করি, হয়তো মাঝে মধ্যে বেয়াদবিও করি। ববি চোয়াল শক্ত করে বলল, আমি জানি তো তুমি কি পড়ো আর ঠিক কতটা পড়ো। রোজই তো ম্যাথের জন্য মার খাও, বকাশূন্য কান ধরো। আই নো দ্যাট আজও এর অন্যথায় হবে না। আই এম ড্যাম শিওর তুমি আজও মার খাবে, বকনিও শুনবে, কান ধরবে, আম্মুর সাথে বেয়াদবির ফলও আজ পাবে। যাও রুমে যাও, এক্ষুনি রুমে যাও। তোমাকে কিভাবে টাইট দিতে হয় আমার ভালো করে জানা আছে। লিলি ভয়ে কাঁপতে কাঁপতে সাহেরা খাতুনকে ক্রস করছে আর বিড়বিড় করে সাহেরা খাতুনের কানে বলছে, দিলেন তো আপনার বদরাগী ছেলেকে রাগিয়ে। এখন রুমে নিয়ে আমাকে তক্তা করবে, সেই তক্তায় আপনি হাঁড়ি পাতিল রাখতে পারবেন। এক দৌড়ে লিলি রুমে চলে এলো। মাথার ঘোমটাটা খুলে কোমরে কাপড়ের আঁচলটা বেঁধে পড়ার টেবিলে বসলো আর ভয়ে কাঁপতে কাঁপতে মনে মনে বিড়বিড় করে বলল, আজ আমি শেষ। বদরাগিটা আজ আমাকে সত্যি সত্যি তক্তা করে ফেলবে। ছাতার মাথা, আমি তো খাতায় এখনও একটা র কলামও টানিনি। বদরাগিটা রুমে আসার আগে ম্যাথটা শেষ করব কিভাবে? প্রচণ্ড তাড়াহুড়ো করে লিলি খাতা কলম বের করে সমস্ত কনসেন্ট্রেট ম্যাথে লাগিয়ে দিল। লিলি জানে আজ তার 12টা বাজবে। ববির হাত থেকে আজ নিস্তার নেই। ওইদিকে ববি মলিন হেসে সাহেরা খাতুনের দিকে তাকিয়ে বলল, লিলি তোমাকে আর জ্বালাবে না আম্মু, আমি শাসন করব। সাহেরা খাতুন হামতামতা করে বললেন, বেশি শাসন করিস না, একটু একটু করিস। ছোট মেয়ে তো, বেশি শাসন করলে আবার মন খারাপ করবে, হয়তো কাঁদবেও। জিনি আহমেদ পেছন থেকে মুখে হাত দিয়ে অতি আশ্চর্যিত হয়ে সাহেরা খাতুনের দিকে তাকিয়ে বললেন, সিরিয়াসলি সাহেরা, তুমি বলছো লিলিকে কম শাসন করতে? সাহেরা খাতুন কাঁপা কাঁপা স্বরে বললেন, বলেছি তো কি হয়েছে, মেয়েটা তো ছোটই। সাহেরা খাতুন দ্রুত প্রস্থান নিলেন। ববি বেকুব হয়ে সাহেরা খাতুনের যাওয়ার পথে তাকিয়ে আছে। জিনি আহমেদ মুচকি হেসে ববির কাঁধে হাত রেখে বললেন, বলেছিলাম না ববি, সাহেরা লিলিকে ঠিক মেনে দিবে, তবে মনস্থর গতিতে, একদম স্লো মোশনে। ববি মৃদু হেসে বলল, আজ আমি খুব হ্যাপি মামানি। আম্মুর চোখে আমি এই প্রথম লিলির জন্য মায়া দেখেছি। আস্তে আস্তে ভালোবাসাও দেখবে, এই তো শুরু। তাছাড়া তোমার বউ যা পাকা, সারাক্ষণ দুষ্টুমি করে সাহেরের সাথে এটা নিয়ে ওটা নিয়ে লেগে থাকে। দেখলে তো এই কয়েকদিনে মেয়েটা কত চঞ্চল হয়ে গেছে। ববি পেছনের চুলগুলো টেনে হালকা হেসে বলল, ওই আর কি। জিনি আহমেদ প্রসঙ্গ পাল্টে হঠাৎই সিরিয়াস হয়ে বললেন, ববি, তোমার মামু বলছে একবার ওনার সাথে দেখা করতে। উনি এখন অফিসে আছেন, কিছু একটা জরুরি কথা আছে। ফ্রেশ হয়ে একটু কষ্ট করে ওনার অফিসে যেও, কেমন? ববি মাথা নাড়িয়ে সম্মতি জানালো। দ্রুত পায়ে হেঁটে ববি রুমে প্রবেশ করলো। ববিকে দেখা মাত্রই লিলি কোমর থেকে আঁচল টেনে তাড়াহুড়ো করে মাথায় বড় ঘোমটা টেনে শুকনো ঢোক গেলে খাতায় উল্টোপাল্টা রো কলাম টানতে শুরু করলো। ববি চোখ লাল করে লিলির দিকে তাকাতে
লিলি নিচের দিকে তাকিয়ে উল্টোপাল্টা রো কলামেই নগদান বই করতে আরম্ভ করলো। জেদ দেখিয়ে ববির শার্টটা গা থেকে খুলে ওয়াশরুমে ঢুকলো। স্বস্তির শ্বাস ছেড়ে লিলি মাথা থেকে ঘোমটাটা সরালো। পেজ উল্টে আবার নতুন করে খাতায় রো কলাম টানলো। ফ্রেশ হয়ে ববি কিছুক্ষণের মধ্যে ওয়াশরুম থেকে বের হয়ে টেবিল টেনে লিলির পাশে বসতেই লিলি দ্বিগুণ কেঁপে নিচের দিকে তাকিয়ে কলম কামড়াতে শুরু করলো। ববি সামনের ভেজা চুলগুলো টেনে একটু ঝুঁকে লিলিকে কিছু বলতে যাবে, তন্মধ্যে ববির ফোনের রিং বেজে উঠল। প্যান্টের পকেট থেকে ফোনটা হাতে নিতে ববি স্ক্রিনে সোনিয়া আহমেদের নাম্বারটা দেখে চোখে মুখে বিরক্তি নিয়ে ফোনটা টেবিলের ওপরে রেখে চেয়ারে মাথা এলিয়ে বলল, ধ্যাত, কলটা রিসিভ করলেই এখন এই মহিলা আমার মাথাটা নষ্ট করে দিবে। বারবার একই কথা রিপিট করে বলবে রেশমি রনককে পড়াতে। লিলি ভয়ার্ত চোখে ববির দিকে তাকিয়ে ছোট আওয়াজে বলল, কলটা আমি রিসিভ করি ববি, চাচির সাথে একটু কথা বলি। ববি চোখ রাঙিয়ে লিলির দিকে তাকিয়ে বলল, ওনার কুপরামর্শগুলো শুনতে খুব ভালো লাগে না? হ্যাঁ, ওনার কথায় তাল মিলিয়ে আমাকে ভুল বুঝতেও খুব ভালো লাগে না? লিলি কাট গলায় বলল, আচ্ছা সরি, আর বলবো না। কনসেন্ট্রেট টু দ্য ম্যাথ, ওকে? আজ যদি এই ম্যাথটাতে এক ফোঁটাও ভুল পাই না, সত্যি বলছি কান ধরিয়ে আজ 200 বার উঠবস করাবো। লিলি ভয়ে চোখে জল নিয়ে বলল, ম্যাথটা এখনো কমপ্লিট হয়নি ববি, আজকের জন্য আমাকে ছাড় দিন প্লিজ, আই এম সো সরি। কেন কমপ্লিট হয়নি? কেন? সারাদিন বাড়িতে কি করো? আম্মুকে অযথা জ্বালাও, হ্যাঁ? সারাদিন বাড়িতে অবসর থাকি বলে কি সারাক্ষণ আমাকে পড়তে হবে? ম্যাথ নিয়ে বসে থাকতে হবে? সবার সাথে একটু মিশতে হবে না? কথা বলতে হবে না? ববি কাঠের স্কেলটা হাতে নিয়ে লিলির দিকে তাক করে চোখ লাল করে বলল, আর মাত্র 5 দিন পরেই তোমার রেজাল্ট পাবলিশড হবে। তারপরেই শুরু হবে কলেজে ভর্তি হওয়ার কম্পিটিশন। আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখলে প্রবলেম কি তোমার? লেট মি অ্যান্সার, কোন প্রবলেমটা হয় তোমার? লিলি কাট গলায় বলল, রেজাল্টের উপর নির্ভর করেই তো কলেজের অ্যাডমিশন হবে ববি, এত প্রিপারেশনের কি আছে? আমার রেজাল্ট ভালো হলেই তো হলো। ববি লিলির ডান হাতটা চেপে ধরে দাঁত কিরমিরিয়ে বলল, অ্যাডমিশনের পর ক্লাস হবে না, এক্সাম হবে না, পড়তে হবে না? আগে থেকে ম্যাথগুলোর ধরন সম্পর্কে আইডিয়া থাকলে কি হয় তোমার? মহাভারত অশুদ্ধ হয়? এই ঘিলু নিয়ে তুমি স্বপ্ন পূরণ করবে? হ্যাঁ, এই ঘিলু নিয়ে? লিলি শুকনো মুখে বলল, আচ্ছা বুঝেছি, হাতটা ছাড়ুন, আমি ম্যাথটা করছি। এই সুযোগে আপনি একটু রেস্ট নিন, ক্লান্ত লাগলে বলুন, ব্ল্যাক কফি করে দিচ্ছি। ববি লিলির হাতটা ছেড়ে শার্টটা গায়ে জড়িয়ে লিলির দিকে ঝুঁকে দাঁত কিরমিরিয়ে বলল, আমি মামুর সাথে দেখা করতে যাচ্ছি, জাস্ট 10 মিনিটের মধ্যেই ব্যাক করছি। এসে যেন দেখি পুরো ম্যাথটা কমপ্লিট হয়ে গিয়েছে, কোনো রকম ভুল ত্রুটি ছাড়াই। লিলি আচমকা ববির ডান গালে টুক করে একটা চুমু খেয়ে মুখ ফুলিয়ে বলল, এবার তো শান্ত হন, সব সময় এভাবে রেগে থাকেন কেন? আমার সাথে একটু সফট বিহেভ করতে পারেন না? ববি কিছুক্ষণ নিষ্পলক দৃষ্টিতে লিলির দিকে তাকিয়ে হুট করে লিলির দিকে ঝুঁকে লিলির ঠোঁটজোড়া আঁকড়ে ধরল। লিলি মুচকি হেসে ববির শার্টের কলার চেপে ধরল। লিলি খুব ফিল করছে ববিকে। বেশ কিছুক্ষণ পর ববি লিলির ঠোঁটজোড়া ছেড়ে লিলির ভেজা ঠোঁট দুটো মুছে দিয়ে ম্লান স্বরে বলল, ম্যাথটা ঠান্ডা মাথায় করো, আমি 10 মিনিটের মধ্যেই আসছি। লিলি পলকহীন দৃষ্টিতে এক নিঃশ্বাসে গড়গড় করে বলল, ববি শুনছেন, আপনার ফোনটা দিয়ে যান প্লিজ। ববি পিছু ফিরে কপাল কুঁচকে জিজ্ঞাসু দৃষ্টিতে লিলির দিকে তাকিয়ে বলল, বাট হোয়াই? লিলি পরপর কয়েকটা শুকনো ঢোক গিলে বলল, এমনি। ববির তীক্ষ্ণ চাহনি দেখে লিলি একবার দম নিয়ে আবারও কাপা স্বরে বলল, কেন? আমি আপনার ফোন চাইতে পারি না? ববি ফোনটা টেবিলের ওপরে রেখে ভাবশূন্য হয়ে লিলির দিকে তাকিয়ে বলল,
কথা বলতে গলা কাঁপছে কেন? কারণ জিজ্ঞাসা করেছি জাস্ট। এতে এত ঘাবড়ে যাওয়ার কি আছে? লিলি ফট করে ফোনটা হাতে নিয়ে সশব্দে হেসে ববির দিকে তাকিয়ে বলল, এবার আপনি 1 ঘন্টা লেট করে এলেও আই হ্যাভ এ নো প্রবলেম। ববি ছো মেরে লিলির হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে সন্দেহের দৃষ্টিতে লিলির দিকে তাকিয়ে বলল, আই ডোন্ট ট্রাস্ট ইউ। শিওর চাচির সাথে কথা বলবে? লিলি পরক্ষণে ছো মেরে ববির হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে গম্ভীর স্বরে বলল, ট্রাস্ট করতে হবে না, ইউ ক্যান গো নাও। কথা দিচ্ছি আমি চাচির সাথে কথা বলবো না। ববি লিলির দিকে তেড়ে এসে খড়তর স্বরে বলল, ফোনের প্রতি সাডেন্ট এত ইন্টারেস্ট এলো কোত্থেকে শুনি? কি চাল চালছো মনে মনে? কিসের চাল? কি সব বলছেন আপনি? আবারও তুতলাচ্ছ? হয়েছেটা কি? লিলি গলা খাকিয়ে স্বাভাবিক স্বরে বলল, কই কিছু না তো। সিরিয়াসলি আমার ভীষণ ডাউট হচ্ছে। কি করতে চাইছো তুমি? উফ, কিছু না তো, আপনি যান। দিন দিন সন্দেহ প্রবণ হয়ে উঠছেন। তুমি বাধ্য করছো তাই। লিলি গোমরা মুখে ফোনটা ববির দিকে এগিয়ে বলল, নিয়ে যান আপনার ফোন, লাগবে না। ববি খানিক শান্ত হয়ে গলা খাকারি দিয়ে বলল, আচ্ছা রাখো, উল্টাপাল্টা কিছু না করলেই হলো। ববি মোট পাল্টে কিছুটা রোম্যান্টিক ভাব নিয়ে লিলির ঠোঁটের দিকে এগিয়ে আসতেই লিলি মুখটা বাঁ দিকে সরিয়ে নিল। ববি প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে কিছু বলতে যাবে তার পূর্বেই জিন্নি আহমেদের ডাক এলো। দরজার বাইরে থেকে উনি সশব্দে ববির নাম ধরে ডাকছেন। লিলি চোখ বুজে এক নিঃশ্বাসে ববিকে বলল, মামুনি ডাকছেন তো, প্লিজ আপনি যান, আদারওয়াইজ মামু রাগ করবেন। ববি ব্যতিব্যস্ত হয়ে রুম থেকে বের হচ্ছে আর পিছু ফিরে তেজি স্বরে লিলিকে বলছে, আই উইল সি ইউ লেটার। তুমি কাকে ফোন করবে, কার সাথে কথা বলবে, সব ডিটেলস কিন্তু অটোমেটিকলি আমার হাতে চলে আসবে। সো কিছু হিডেন করার পূর্বে দুবার ভেবে নিও। লিলি শুকনো মুখে বলল, কিছু হিডেন করবো না। ধ্যাত, আপনি যান তো। লিলির ভাবভঙ্গি প্রবল সন্দেহ ঠেকছে ববির। মনে হাজারো সংশয় নিয়ে প্রস্থান নিল ববি। গুটি গুটি পায়ে হেঁটে লিলি দরজার কাছটায় দাঁড়িয়ে ফট করে দরজাটার খিল লাগিয়ে দিল। দ্রুত ফোনের ওয়াইফাই অন করে লিলি ইউটিউব ঘাঁটতে শুরু করলো। ববির দেওয়া ম্যাথটা সার্চ করে লিলি গভীর মনোযোগ দিয়ে 15 মিনিটের দীর্ঘ একটা টিউটোরিয়াল দেখল। টিউটোরিয়ালের শেষ পর্যায়ে এসে লিলি শয়তানি হেসে বলল, মিস্টার বদরাগী ববি, আজ আপনি আমাকে কোনোভাবেই পানিশ করতে পারবেন না। কজ ম্যাথটা সম্পূর্ণ নির্ভুল হবে। পানিশমেন্ট দেওয়ার কোনো স্কোপই পাবেন না, উল্টে প্রশংসায় পঞ্চমুখ হবেন। ওয়াইফাই কানেকশন অফ করে লিলি খুব দ্রুত সার্চ বার থেকে সমস্ত ডিটেলস ভ্যানিশ করে দিল। ফোনটা টেবিলের এক কর্নারে রেখে লিলি ম্যাথটা আবারও নতুন উদ্যমে শুরু করলো। কোনো রকম অমনোযোগিতা এবং খামখেয়ালি ছাড়াই। তার উদ্দেশ্য যেন আজ পানিশমেন্ট থেকে নিজেকে রক্ষা করা, অন্তত ববির কাছে একটু ভালো সাজা। ম্যানেজরিয়াল ডেস্কের অপর প্রান্তে গম্ভীর ভাব নিয়ে বসে আছেন খায়রুল আহমেদ। ওনার তীক্ষ্ণ দৃষ্টির অগ্রেই আড়ষ্ট ভাব হয়ে বসে আছে ববি। কিছুক্ষণ মৌনতায় থেকে খায়রুল আহমেদ ববির দিকে খানিকটা ঝুঁকে খরতর স্বরে বললেন, শুনলাম তুমি নাকি জব খুঁজছ। ঘটনার আকস্মিকতায় ববি অস্থির দৃষ্টিতে মাথা নাড়িয়ে ছোট স্বরে বলল, মামু। কেন, কি দরকার? মাস্টার্স কমপ্লিট করার ইচ্ছে নেই তোমার? ববি আমতা আমতা করে বলল। আছে, বাট খায়রুল আহমেদ ববিকে থামিয়ে বললেন, তোমার ওই ব্যাকডেটেড ওয়াইফের ভরণ পোষণের জন্যই কি জবটা খুঁজছো কি? ঠিক গেস করলাম তো আমি? ববি মুখটা কালো করে মৌন অবস্থায় মাথা নিচু করে ফেলল। খায়রুল আহমেদ শক্ত স্বরে বললেন, তোমার কি মনে হয় তোমার ওয়াইফের ভরণ পোষণের খরচ আমি চালাতে পারবো না? পড়াশোনার খরচ চালাতে পারবো না?
ববি শান্ত দৃষ্টিতে মাথা তুলে তাকালো। খায়রুল আহমেদ চেয়ারে হেলান দিয়ে নরম স্বরে বললেন, এখনই জব খুঁজতে হবে না তোমার। সব কিছুর একটা নির্দিষ্ট সময় থাকে। মাস্টার্স কমপ্লিট করো, এরপর জব। তোমার বয়সে থাকতে আমারও বিয়ে হয়েছিল। বিয়ের পরেও আমি সন্তোষজনক মার্কস নিয়ে মাস্টার্স কমপ্লিট করেছিলাম। তোমার মামামণিও কৃতিত্বের সাথে অনার্স কমপ্লিট করেছিল। খায়রুল আহমেদ অল্প সময় দম নিয়ে আবার বললেন, একটা কথা বলে রাখি তোমাকে, তোমার এই মামু যতদিন বেঁচে থাকবে পরিবারের প্রতিটা মানুষের কথাই ভাববে। কারো কোনো চাহিদা, ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন অপূর্ণ রাখবে না। নিজের সর্বস্ব দিয়ে সবার সমস্ত চাহিদা পূরণ করবে। সবাইকে একই বাহুডোরে আগলে রাখবে। তদ্রূপ তোমার ওয়াইফও এর অন্যথায় থাকবে না। যদিও এখনও অবধি আমি তোমার বিয়েটা বা তোমার ওয়াইফকে আমি মন থেকে মানতে পারিনি, তবুও আমি তাকে নিজের পরিবারের একজন হিসেবেই দাবি করি। মনুষ্যত্বের খাতিরে হলেও আমি তার কথা ভাবি, তার ইচ্ছে বা স্বপ্নকে প্রাধান্য দেই। ছোটবেলা থেকে আমি এই শিক্ষা পেয়েই বড় হয়েছি। সেই শিক্ষা আজ অবধি আমি ধরে রেখেছি বলেই আজ আমি এই অবস্থানে আসতে পেরেছি। ইনশাআল্লাহ আগামীতেও এভাবেই আমি আমার অবস্থান ধরে রাখব। ববি ম্লান হেসে বলল, তুমি আমার আইডল মামু। ছোটবেলা থেকেই তোমাকে আমার আদর্শ মানছি। বিলিভ মি, আমি সব সময় চেষ্টা করি ঠিক তোমার মতো হতে, এতটাই নিঃশর্ত হতে। সেই ঝোঁকের বশেই হয়তো কোনো স্বার্থ ছাড়াই আমি লিলিকে বিয়ে করেছি। নিঃস্বার্থ ভালোবাসায় স্বার্থের কোনো প্রশ্রয় নেই। আই হোপ সো মামু, তুমিও একদিন লিলিকে মন থেকে মেনে নেবে। আই নো ইউ, আমার মামুকে আমি খুব ভালো করেই চিনি। যার মন এত বিশাল, উদার, নিঃস্বার্থ, সে তার এত আদরের ভাগ্নের ওয়াইফকে মেনে নিবে না, তা কখনোই হতে পারে না। তুমি শুধু মানুষত্বের খাতিরে না মামু, ভালোবাসার খাতিরেও লিলির কথা ভাববে। লিলির ইচ্ছে, আকাঙ্ক্ষা, স্বপ্ন পূরণ করবে। আই টোল্ড ইউ মামু, আই জাস্ট টোল্ড ইউ। খায়রুল আহমেদ ক্ষিপ্ত স্বরে বললেন, তুমি হয়তো ভুলে যাচ্ছ ববি, তোমার ওয়াইফের জন্যই সমাজে আমার অনেকটা মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে। এলাকার নানা ধরনের কুৎসার উঠেছে। এলাকা থেকে কোনো কাজে বের হলেই ওই দিনের মারধরের বর্ণনা করতে হচ্ছে সমস্ত পলিটিশিয়ানদের। তোমার বিয়ে সম্পর্কিত বিষয়গুলো সামনে উঠে আসছে। আমার ভাগ্নি হিসেবে মোটামুটি সবাই তোমাকে চেনে, তাই তোপের মুখে আমাকে প্রতিবার পড়তে হচ্ছে। প্রতিটা জায়গায় হেনস্থা হতে হচ্ছে। এবার তুমিই বলো, তোমার এই ওয়াইফকে মন থেকে মেনে নেওয়া কি আদৌ আমার পক্ষে সম্ভব? ববি মাথা নিচু করে অনুতপ্ত স্বরে বলল, দোষটা আমার শতভাগ মামু। আমি লিলিকে বাড়ি থেকে উঠিয়ে এনেছিলাম। আমার হাত ধরেই লিলি এই বাড়িতে উঠেছিল। লিলি ইচ্ছে করে আমার হাতটা ধরেনি মামু। আমি আমার কাছে খুব অনুতপ্ত। পারলে আমাকে ক্ষমা করে দিও। তোমার মান সম্মান ধরে রাখার বদলে আমি তোমার মান সম্মান ডুবিয়ে দিয়েছি। পুরোটাই অপারক হয়ে করেছি, উদ্দেশ্যপ্রবণভাবে নয়। এর জন্য আমি ভীষণ অনুতপ্ত মামু, ভীষণ। খায়রুল আহমেদ প্রসঙ্গ পাল্টে বললেন, মাস্টার্সের ভর্তির কার্যক্রম 2 দিনের মধ্যে শুরু হবে। সাভার বিশ্ববিদ্যালয় থেকে ফর্ম ফিল আপ করে নিও। ববি হ্যাঁ সূচক সম্মতি জানালো। খায়রুল আহমেদ সামান্য থেমে আবার বললেন, কাল থেকে তুমি আমার সাইটে যাবে, সাইটটা দেখাশুনো করবে। আমার সমস্ত কাজ তো তোমাকেই দেখে শুনে রাখতে হবে ববি। তুমি তো আমার লাস্ট ভরসা। বংশে আমাদের আর কোনো ছেলে নেই। আমার উপর ভরসা রাখতে পারো মামু। ইন ফিউচার আমি আর কোনো ভুল করব না। খুব দ্রুত আমি তোমার ভরসা আদায় করে নেব। ববি দম নিয়ে আবার বলল, সাইটটা কোথায়? পাশের এলাকায়, কোটি টাকার কাজ। তুমি ছাড়া কাউকে ভরসা করতে পারছি না আসলে। ইঞ্জিনিয়ারদের সাথে থেকে পুরো সাইটটা তুমি দেখে শুনে রাখবে। রাতে আমাকে সমস্ত আপডেট জানাবে। ওকে, বাট একটা প্রবলেম আছে। কি? অ্যাকচুয়ালি আমি একটা কোচিং সেন্টারে গাইড করছি, সন্ধ্যা 7টা থেকে 8টা। ওই সময়টা আমাকে দিতে হবে মামু। তোমার যেভাবে সুবিধে। সব সাইডেই বাজ পাখির মতো নজর রাখতে হবে ববি। শুধু একদিকেই পড়ে থাকলে হবে না। তুমি পুরুষ, তোমার নজর থাকবে বড়। উচ্চাকাঙ্ক্ষা থাকতে হবে আকাশ ছোঁয়া। সব কিছু হাসিল করার ব্যাপক উন্মাদনা থাকতে হবে।
তবেই তুমি জীবনে কিছু একটা করতে পারবে, সময়টাকে কাজে লাগাতে পারবে। এখন তো আবার সংসারই হয়েছ, সো এক্ষেত্রে হোপ থাকতে হবে বিশাল। ববি মৌন হেসে মাথা নাড়ালো। খায়রুল আহমেদ চোখ থেকে চশমাটা খুলে চেয়ারের পেছনটায় হেলান দিয়ে বেশ আরাম করে বসে ববির দিকে তাকিয়ে বললেন, কাল হেমার শ্বশুর বাড়িতে ইনভিটেশন আছে। হেমার দেবর কাতার থেকে ফিরছে, তুমি জানো নিশ্চয়ই। ববি শুকনো মুখে বলল, না, অ্যাকচুয়ালি আপু জানায়নি কিছু। জানানোর কথাও না, তুমি বেচারে কি কম আঘাত দিয়েছ? ওর সংসারে কম অশান্তি বাঁধিয়েছ? প্রত্যুত্তর করল না ববি। খায়রুল আহমেদ দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, কাল সাইটে যাওয়া স্কিপ করো, পরশু থেকে যেও। আপাতত হেনার শ্বশুর বাড়িতে যাওয়াই এসেন্সিয়াল। তোমার ওয়াইফও আমাদের সাথে যাবে, বলে দিও। ববি জোরপূর্বক হেসে বলল। ওকে। খায়রুল আহমেদ চোখ জোড়া বুজে বললেন, রুমে যাও, রেস্ট করো। আর তোমার মামানিকে বলো ব্ল্যাক কফি পাঠাতে, মাথাটা ধরেছে। ববি চেয়ার ছেড়ে উঠে হালকা হেসে বলল। আসছি আমি। খায়রুল আহমেদ হ্যাঁ সূচক মাথা নাড়ালেন। অফিস রুম থেকে প্রস্থান নিয়ে ববি জিনিয়া আহমেদের রুমে উকি দিল। রুমে ওনাকে না পেয়ে ববি ড্রয়িং রুমের কাজটায় আসতেই সাহেরা খাতুনের রুম থেকে লিলির গলার স্বর শুনতে পেল। কপাল কুঁচকে ববি সাহেরা খাতুনের রুমের দিকে অগ্রসর হতেই শুনতে পেল লিলি অভিমানী স্বরে সাহেরা খাতুনকে বলছে,